রঘু ডাকাতের বড় অ্যাকশন হচ্ছে কোথায়? রঘু ডাকাত পর্ব 2। রঘু ডাকাত কে ছিলেন এতদিনে আমরা জানতে পেরেছি, মানে আগের পর্বে আমরা জানতে পেরেছি। এই পর্বে আমরা আলোচনা করব রঘু ডাকাতের সাথে কী কানেকশন ফরাসিদের, রঘু ডাকাতের সাথে কানেকশন কী চন্দননগরের, রঘু ডাকাতের সাথে কানেকশন কী রাজা কৃষ্ণচন্দ্র রায়ের, রঘু ডাকাত মানে তার এম্পায়ারটাকে কীভাবে বিস্তার করেছিলেন, এবং রঘু ডাকাত আর কী কী কর্মকাণ্ড করেছেন তার ঘটনা, মানে যা যা ঘটনা। আচ্ছা, এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, মূলত কিন্তু এগুলো আমার সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা ইনফরমেশন, তথ্য। এবং তথ্য বলছি মানে এই নয় যে সিনেমা স্ক্রিপ্ট বলছি, তাই প্লিজ এটা ভেবো না যেগুলো তথ্য বলছি এগুলো সিনেমা স্ক্রিপ্টে থাকবে কি না জানি না, কতগুলো সিন থাকবে তাও জানি না, সিনেমা স্ক্রিপ্ট কীভাবে ডিজাইন করা হচ্ছে আই ডোন্ট নো। রঘু ডাকাতের গল্প মূলত গল্প কাথা, মানে মানুষের মুখে মুখে ছড়িয়েছে। রঘু ডাকাত বলে আদৌ কেউ ছিলেন কি না, কেউ অনেকেই বলেন ছিলেন, তবেই না ত্রিবেণীর কালী মন্দির ইত্যাদি কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন রঘু ডাকাত। এটা নিয়ে আলাদা গল্প আছে, আমরা পরবর্তী পার্টে একটা একটা করে জানবো। তো আমি এটা শুরু করেছি, আমার এই প্লেলিস্টটা রয়েছে, যারা আগের পর্ব দেখোনি তারা প্লিজ দেখে এসো। অনেকের ভালোবাসা পেয়েছে, অনেকে বলেছে যে দাদা তুমি কন্টিনিউ করো, এই পার্ট বাই পার্ট গল্প আমরা জানতে চাই। তো আমি আরও কয়েকটা ইনফরমেশন, মানে আমি ভেবেছি 10টা করে ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করবো, মানে 10টা করে তথ্য। তো প্রথম পর্বে আমরা 10টা তথ্য শেয়ার করেছি, কিন্তু এই পর্বে আমরা 8টা তথ্য শেয়ার করব। কেন? কারণ দুটো তথ্য খুব বড় তথ্য রয়েছে। তাও যে 8 নম্বর তথ্যটা রয়েছে সেটা হাফ ভাগ শেষ করে আমি ইন্টারভেল পোর্শন টানবো, তৃতীয় পর্বে যাব। কারণ তৃতীয় পর্বে ব্যাপারটা আরও বড় জায়গায় যাবে, নৈহাটি থানার রঘু ডাকাতের বিরাট বড় এক ধামাকা। তো এই পর্বে কিন্তু অনেক কিছু থাকতে চলেছে, আগের পর্বের থেকে মশলাটা এই পর্বে একটু বেশি। প্রথমত বলি, নৈহাটি ছিল রঘু ডাকাতের প্রধান মধ্যাঞ্চল। এবার বলে রাখি, মাসবেরিয়া, নৈহাটি, ইভেন কি রঘু ডাকাত এমন একটা মানুষ ছিলেন যার দখলে কিন্তু মানে মুর্শিদাবাদ অবধি ছিল। কোথায় নৈহাটি আর কোথায় মুর্শিদাবাদ, আমাদের দূরত্বটা তো আমরা বুঝতে পারছি বাংলার বুকে, কিন্তু তারপরেও রঘু ডাকাতের সেখানে কী খারে পৌঁছতেন রঘু ডাকাত, সেই সমস্ত জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করছি। রনপা পরে 20 থেকে 30 মাইল পথ অতিক্রম করতেন রঘু ডাকাত খুব সহজেই, এবং রঘু ডাকাত সেই 20 থেকে 30 মাইল পথ অতিক্রম করে ডাকাতি করে রনপা চড়িয়ে আবার ফিরে আসতেন নিজের ঘাঁটিতে। এবং মধ্যমণি জায়গা যেগুলো ছিল তার ভিতরে পড়ছে হুগলি, সপ্তগ্রাম যেটা আজকের দিনে আদি সপ্তগ্রাম, বা এই নৈহাটি, তা বাঁশবেড়িয়া, ত্রিবেণী, পান্ডুয়া ইত্যাদি অঞ্চল। এরপরে তোমাদেরকে যেটা পরবর্তী লাইন বলার, সে হচ্ছে আজকের দিনে যেটা সপ্তগ্রাম নামে, মানে আদি সপ্তগ্রাম নামে পরিচিত, আদি সপ্তগ্রাম স্টেশন আছে ম্যান্ডেলে পরবর্তীতেই পড়ে, সেটা সপ্তগ্রাম ছিল সেই সময়। সপ্তগ্রাম বন্দর ছিল তখন, জানো তো। এই বন্দরে জাহাজ এলেই রঘু ডাকাতের খপ্পরে পড়তো, এবং রঘু ডাকাত এইখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে সি শট, মানে যেগুলো সমুদ্রের শট, ঠিক আছে, যদিও সপ্তগ্রাম বন্দরে তো কোনো সমুদ্র নয়, মানে এটা আমরা সবাই জানি, নদী, গঙ্গা নদী। তো সেই নদী, হুগলি নদী, সেখানে কত বড় আকার ধারণ ছিল সেই সময় সেটা আমরা বুঝতে পারছি। এবং এখানেই হচ্ছে রুটেডনেসটা, আমি বারবার বলছি বাঙালিয়ানা, এই বাঙালিয়ানা বাংলার কালচার এবং বাংলার গর্ব, এবং এটা 200 বছর আগের গল্প। তো ইতিমধ্যে দাঁড়িয়ে এই সপ্তগ্রাম বন্দর ছিল তখন, সেখানে জাহাজ আসতো কিন্তু, এবং সেই জাহাজ এলে সেইখানে কিন্তু আটক করা হতো রঘু ডাকাতের পক্ষ থেকে। এখানে একটা বিরাট বড় মানে বিশাল অ্যাকশন সিকোয়েন্স আমরা হয়তো সিনেমার ভিতরে হয়তো দেখব, কারণ এই যে মানে ইংরেজদের জাহাজ দখল করা বা আটক করা একটা ডাকাত দলের পক্ষে, তাদের এত ক্ষমতাই বা আসতো কোথা থেকে, সেটারও মানে আমরা পড়াশোনা করে বার করেছি আর কি, সেই সমস্ত জিনিসপত্র নিয়েও কথা বলছি। তো একটা বড় অ্যাকশন সিকোয়েন্স কিন্তু আমরা সপ্তগ্রাম বন্দর নিয়ে দেখতে পেতেই পারি সিনেমার ভিতরে। আচ্ছা, পরবর্তীতে ব্রিটিশ পুলিশ তাড়া করলে তারা ঘাঁটি গাড়ত বা তারা গা ঢাকা দিত ফরাসি অধিকৃত চন্দননগরে। বন্ধুরা, তখন আমরা জানবো পর্তুগিজদের দখলে ছিল ব্যান্ডেল, এবং যে চন্দননগর এরিয়াটা, সেই চন্দননগর দখলে ছিল কিন্তু ফরাসিদের। এবং আমাদের এখানে কিন্তু শুধুমাত্র ব্রিটিশরাই এসে রাজত্ব করে গেছে এমনটা নয়, কিছু কিছু জায়গা কিছু পার্টিকুলার মানুষ মানে জাতির দখলে ছিল। আমরা সবাই জানি ফরাসি বিপ্লব এবং সেখানে ব্রিটিশদের কী ভূমিকা, কারণ ব্রিটিশদেরকে ফরাসিরা কখনোই সহ্য করতো না। তো ফরাসিদের কিন্তু সাপোর্ট ছিল রঘু ডাকাতের প্রতি, যেহেতু রঘু ডাকাত এগেনস্ট ব্রিটিশ ছিল, যে কারণে মানে যখনই ব্রিটিশদের থেকে কোনো গা ঢাকা দিতে হতো বা বলে তারা কম
মানে কম পড়তো, কারণ ব্রিটিশদের কাছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং ব্রিটিশদের বুদ্ধির সাথে পেরে ওঠা খুব মুশকিল, কারণ রঘু ডাকাত কিন্তু কোনো শিক্ষিত ডাকাত ছিলেন না। রঘু ডাকাত ছিলেন খুবই নিম্নবিত্ত, এবং আমি আগের পার্টে বলেছি যে তার অরিজিন স্টোরিটা কী, সে কীভাবে বড় হয়েছে, কোন ঘর থেকে সে উঠে এসেছে এবং কীভাবে সে ডাকাতি করা শুরু করেছে। সেই অরিজিন স্টোরিটা না জানা থাকলে তোমরা প্লিজ আগের পার্টটা গিয়ে দেখে এসো, আশা করি তোমার ভালোই লাগবে। এবার এখান থেকেই কিন্তু মজাটা, যে ফরাসি অধিকৃত চন্দননগরে গা ঢাকা দিতেন, মানে মানে ফরাসিরাও কিন্তু রঘু ডাকাতকে সাপোর্ট করতেন। তো রঘু ডাকাত এমনই একটা মানুষ ছিলেন। আগেও বলেছি যে রঘু ডাকাত কিন্তু নিজের স্বার্থসিদ্ধির জন্য ডাকাতি করতেন না, নিজেরা শিকার করে এবং বন জঙ্গলে ফলমূল খেয়েই বেঁচে থাকতেন। তা মানে তিনি কিন্তু মূলত ডাকাতি করতেন রবিনহুড বয়ে সবার ভিতরে বিলিয়ে দেওয়ার জন্য, গরিব কৃষকদের ভিতরে বড় বড় ধনভাণ্ডার বিলিয়ে দেওয়ার জন্য, যে কারণেই কিন্তু তার এত জনপ্রিয়তা, এবং তিনিই কিন্তু প্রথম বেঙ্গলে এটা শুরু করেন। আচ্ছা, পরবর্তী লাইনটা আমরা যাই। রঘু ডাকাত অত্যাচারী জমিদারদের পিটিয়েও মারত। ইয়েস বন্ধুরা, প্রচুর জমিদার ছিলেন সেই সময়, এবং তারা মানে কর নেওয়ার জন্য করতো। তো কর নেওয়ার জন্যে আমাদের বাংলার জমিদাররা কতটা যে নিচে নেমেছেন, সেটা ওই যে বলে না, আমরা মানে আমাদের ঘরে ঘরে মির্জাফর। তো এই জিনিসটা কিন্তু সত্যি, মানে শুধু ব্রিটিশরা যে আজকে এত বছর রাজত্ব করতে পেরেছে, আমরা যদি সাপোর্ট না করতাম সেটা হতো না। তো সেই অত্যাচারী জমিদার, এই অত্যাচারী জমিদারদের কিন্তু একটা বড় সাজা দিতেন রঘু ডাকাত। বিরাট বড় সাজা কীরকম, মানে জনসমক্ষে পিটিয়ে মারা হতো এবং রঘু ডাকাত দাঁড়িয়ে থাকতেন, এবং রঘু ডাকাত ছিল একটা ত্রাসের নাম। বাঁশবেড়িয়া চত্বর, রঘু ডাকাতের নাম শুনলে ত্রাস, সেই ত্রাসের নামে যে কেউ ভয় পেত, এবং জনতার হাতে ছেড়ে দেওয়া হতো এই যারা ধরো ধর্ষণ করতেন, যে ধরনের ইয়ের অত্যাচারী জমিদাররা, এবং যারা হয়তো বিভিন্ন কৃষকদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের মারধর করে তাদের মৃত্যু বরণ করতে বাধ্য করতেন বা ফাঁসি দিয়ে দিতেন কর না দেওয়ার কারণে, তাদেরকেই কিন্তু এই ধরনের সাজা রঘু ডাকাত দাঁড়িয়ে থেকে দিত। অবাক করা বিষয় না? আচ্ছা, রঘু ডাকাত নিয়ে পরবর্তী লাইনে আমরা যাই। রঘু ডাকাত ছিল বিখ্যাত লাঠিয়াল দস্যু। আমি আগের পার্টেও বলেছি, রঘু ডাকাতের কিন্তু লাঠি খেলাটাই কিন্তু ছোটোবেলা থেকে তার বিশাল বড় স্ট্রেংথ ছিল, এবং এবারেও কিন্তু লাঠিয়াল দস্যু সেটাই জানা যাচ্ছে, এবং তার হাতে থাকতো বড় লম্বা লাঠি, এবং সেই লাঠি নিয়েই কিন্তু সে বিশাল ভালোভাবে যুদ্ধ করতে পারতো, এবং তার গায়ে থাকতো চপচপে করে সর্ষের তেল মাখা, এবং সেই লাঠিতেও থাকতো সর্ষের তেল মাখা। তাই রঘু ডাকাতকে সহজেই ধরা যেত না। ইভেন কি বলে রাখি, রঘু ডাকাতকে জীবনেও কোনো ইংরেজ, কোনো জমিদার বা কোনো পুলিশ বা কোনো কেউ কোনো দিন ধরতে পারেনি। এরকম একটা ডাকাত, এরকম একটা রবিনহুড ডাকাত, যাকে কোনো দিন ইংরেজরা ধরতে পারেনি। কিন্তু মানে বাঘা যতীনকেও কিন্তু ধরা পড়তে হয়েছিল, বা আমি যদি ধরি মানে আমরা যদি একটু পরবর্তী দিকে যাই, বীরাপ্পান, মানে যেটাকে একটা কাইন্ড অফ হোমাজ দিয়ে পুষ্পা তৈরি করা, তাদেরকেও কিন্তু ধরা পড়তে হয়েছিল। তারা কিন্তু বুদ্ধিতে পেরে ওঠেনি ইংরেজদের সাথে। রঘু ডাকাত কিন্তু এমনই একটা মানুষ যে কিন্তু কোনো দিন ধরা পড়েনি। ইয়েস, এতটাই তার ইয়ে ছিল, এবং সে এমনভাবেই ডাকাতি করতে আসতো, সে কিন্তু চিৎকার করে জানিয়ে বুঝিয়ে এবং চিঠি দিয়ে ডাকাতি করতে আসতো। ডাকাতদের নিয়মই তাই, কিন্তু তাকে কেউ ধরতে পারতো না, কারণ সেই সময়ের যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল। আমি আগের পার্টেও বলেছি, যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল, তাই পুলিশের কাছে খবর যেতে যেতে ডাকাতি করে তারা বেরিয়ে যেত। যাই হোক, পরবর্তীকালে লাইনটা পড়ি, এইটা খুব খুব ইন্টারেস্টিং লাগবে। এই লাইনটা আমি ভীষণ এনজয় করছি, মানে এইগুলো বানাতে গিয়ে আমি এত কিছু জানতে পারছি, মানে রিয়েলি বলছি, আমার নিজের জ্ঞান লাভে খুব মানে উপকৃত হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় রঘু ডাকাতের দল আরও মজবুত করতে লখনৌ থেকে শিকারি দল আনেন। শিকারি বলে একটা নতুন কোর্ট, মানে এই সম্প্রদায়ভুক্ত মানুষজনেদের শিকারি বলা হতো। কেন? তারা শিকারি, তারা বন্য জন্তু শিকার করতে খুব পটু ছিলেন, এবং কৃষ্ণনগরে তখন বিরাট বড় জঙ্গল। কৃষ্ণনগরও কিন্তু রঘু ডাকাতের অধীস্থ ছিল, কিন্তু কৃষ্ণনগরে কিন্তু রঘু ডাকাত কোনো দিন ডাকাতি করেনি। কেন জানো? রাজা কৃষ্ণচন্দ্র রায় রঘু ডাকাতকে সাপোর্ট করতেন। কেন করতেন? কারণ রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন সিরাজদৌল্লার বন্ধুত্ব, মানে সিরাজদৌল্লার বন্ধু, জগৎ শেঠের বন্ধু। আমি বারবার বলেছি যে কী কানেকশান আছে বাংলার, এই মানে বাংলার ইতিহাসে এত কানেকশান রয়েছে, এত গল্প রয়েছে, এত ভালো লাগে, সেগুলো বলতে ইচ্ছে করে। তো শোনো, ভালো লাগবে আশা করি, যে রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন জগৎ শেঠ এবং সিরাজদৌল্লার বন্ধু। সিরাজদৌল্লা কিন্তু বরাবর লাস্ট স্বাধীন নবাব ছিলেন, এবং যে কারণে তিনি কিন্তু কোনোভাবেই ইংরেজদের সাথে আপোষ করেননি। তাই রাজার
কৃষ্ণচন্দ্র রায় তিনিও কিন্তু ইংরেজদের সাথে আপোষ করেননি। তাই ইংরেজদের বিরুদ্ধে যখন কেউ রুখে দাঁড়াচ্ছে তখন ফ্রন্ট রো থেকে না লড়তে পারলেও রাজা কৃষ্ণচন্দ্র রায় কিন্তু ব্যাক রো থেকে রঘু ডাকাতকে সাপোর্ট করার জন্য, এবং রঘু ডাকাত এই যে বললাম যে তখন কিভাবে তাহলে রঘু ডাকাত একটা সাধারণ ডাকাত হয়ে কারুর সাপোর্ট না পেয়ে রঘু ডাকাত কী করে এত বড় আকার ধারণ করলো, কারণ রঘু ডাকাতের মূল মকসদ যেটা ছিল শুধু ডাকাতি করব নিজের চরিত্র মানে কী বলবো নিজের বাসনা পূরণের জন্য বা নিজে ভোগ করব বলে, এমনটা কিন্তু রঘু ডাকাত ছিল না। যে কারণে একমাত্র রঘু ডাকাতকেই কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়ও সাপোর্ট করতেন, এবং রাজা কৃষ্ণচন্দ্র রায় সাপোর্ট করেছিলেন বলে লখনৌ থেকে আলাদা করে বাহিনী আনিয়েছিলেন যার নাম ছিল শিকারী বাহিনী। ইয়েস বন্ধুরা, এই শিকারী বাহিনী এত মারাত্মক ছিল, এরা দিনে বন্যজন্তু শিকার করতো, এবং রাজা কৃষ্ণচন্দ্র রায় ইংরেজ সরকারকে দেখিয়েছিলেন যে শিকারী বাহিনী এসছে আমার জঙ্গলে প্রচুর বন্যজন্তু বেড়ে গিয়েছে, তাই সেইটা শিকার করার জন্য। কিন্তু অ্যাকচুয়ালিতে এই শিকারী বাহিনীর বংশবিস্তার হয় এবং প্রচুর পরিমাণে এরা বেড়ে চলে। অ্যাকচুয়ালি এরা এসেছিল রাত্রেবেলা ইংরেজদের আক্রমণ করার জন্যে এবং রঘু ডাকাতের দলে মিশে গিয়ে ডাকাতি করার জন্য, এবং এই বাহিনী তৈরি করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়, এবং জগৎ শেঠ এর সাথে ছিলেন। ভাবা যায় না রাজা কৃষ্ণচন্দ্র রায়ের খুব ভালো মিত্র ছিলেন জগৎ শেঠ, এবং তার সঙ্গে রাজা সিরাজদৌল্লা। মানে কি ভালো একটা বাংলার ইতিহাস আমরা জানতে পারছি এই মুহূর্তে। আমার ভীষণ 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 ভালো লাগছে এই পুরো বিষয়টা। আচ্ছা, বন্যজন্তু শিকার করতো এবং রাতেই তারা ইংরেজদের আক্রমণ করতো। এই মানে ইয়েটা শিকারী বাহিনী, এদেরকে শিকারী বলে ঘোষণা করা হয়েছিল, এবং এরা আলাদা করে একটা জাতি আর কি বলা যেতে পারে, যারা রঘু ডাকাতকে সাপোর্ট করেছিল। রঘু ডাকাতের নিজস্ব দল তো ছিলই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও বেশি স্ট্রেংথ বা আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠেছিল এইটার জন্য। এটা আমি জাস্ট ইনফরমেশনটা কালেক্ট করতে পেরেছি সোশ্যাল মিডিয়া। আবার বলছি, ডিউ টু সোশ্যাল মিডিয়া, হতেই পারে যে এটা সত্যি বা হতেই পারে এটা মিথ্যে। মানে রঘু ডাকাত নিয়ে না এত বেশি গল্প কথা রয়েছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে কেউ জানে না, কিন্তু যা যা গল্প কথা রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর পরবর্তী আরও যেটা সবথেকে বড় কথা, এইটা দিয়ে আমরা শেষ করব রঘু ডাকাতের এই পর্ব, দ্বিতীয় পর্ব। এরপরে হচ্ছে রঘু ডাকাত অনেকটা বড় হয়ে গিয়েছেন এবং অনেকটা দিন কেটে গিয়েছে, রঘু ডাকাতের এম্পায়ার আরও বড় হয়ে উঠেছে। বুঝতেই পারছো যে কারা কারা সাপোর্ট করে করে রঘু ডাকাতকে কত বড় জায়গায় পৌঁছে দিয়েছিল। তো রঘু ডাকাত বাংলার একমাত্র সবথেকে বড় ত্রাস ছিল রঘু ডাকাত। তো এই রঘু ডাকাতের পরবর্তী যে ইয়েটা ছিল সেটা হচ্ছে নৈহাটিতে তার ঘাঁটি, আমি আগেও বলেছি। তো নৈহাটি থানার যে বড়বাবু মানে দারোগা, তার সাথে কিন্তু রঘু ডাকাতের বেশ একটা বড়সড় টাসল তৈরি হয়। বন্ধুরা আমি পড়ছি, দেখো, নৈহাটি থানায় রঘু ডাকাতের ঘটনা। নৈহাটি থানার বড়বাবু তখন দুর্গাচরণ চক্রবর্তী। সুখসাগরের জমিদারের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক, এবং এই সুখসাগরের জমিদার যিনি, তার বাড়িতে কিন্তু রঘু ডাকাত চিঠি পাঠিয়েছিলেন ডাকাতি করতে যাবেন বলে। তো ডাকাতি করার পরে সুখসাগরের জমিদারের সাথে রঘু ডাকাতের বেশ একটা মানে ঠান্ডা মল্লযুদ্ধ শুরু হয় আর কি। এবং সুখসাগরের জমিদার খুব পাওয়ারফুল জমিদার ছিলেন, তিনি কিন্তু এই দুর্গাচরণ চক্রবর্তীকে, যেহেতু তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, দুর্গাচরণ চক্রবর্তীকে বলেন যত তাড়াতাড়ি সম্ভব রঘু ডাকাতকে অ্যারেস্ট করার কথা বা কারাগারে বন্দি করার কথা। এবার দেখো, ফলে জমিদারের কথায় রঘু ডাকাতকে ধরার চাপ ছিল মাথার ওপর দুর্গাচরণ বাবুর। নানা রকম ফন্দি এঁটেও দুর্গাচরণ রঘু ডাকাতকে জঙ্গলের বাইরে বার করতে পারেননি। মানে অবাক করার বিষয়, এইটা বলে না যে জঙ্গল ডাকাতদের বিচরণ ক্ষেত্র, তো জঙ্গলের বাইরে কিন্তু রঘু ডাকাতকে কিছুতেই বার করতে পারেননি। হঠাৎ একদিন স্বয়ং রঘু ডাকাত চিঠি পাঠায় দারোগাবাবুকে, দারোগাবাবু আপনার সঙ্গে দেখা করতে আসছি, ইতি সেবক রঘু, এই কথাটা বলে কিন্তু পাঠায়। মানে এই এক্স্যাক্টলি এই লাইনটা দেওয়া ছিল। এবং দারোগাবাবু তিনি মানে দুর্গাচরণবাবু থানাতেই ছিলেন, তার থানাতে এই ইয়েটা আসে। এবার কিভাবে দেখা করতে এসেছিলো সেটা আমি অ্যাকচুয়ালি জেনেছি, সেটা আমি পরবর্তী পার্টে আলোচনা করবো, কারণ এটা একটা বিরাট গল্প। তো এটা এত সহজে মানে এই পার্টটা অলরেডি 13 মিনিট হয়ে গেছে, আগের পার্টটা আমি 8 মিনিট 8.5 মিনিটে রেখেছিলাম, এটা 13-14 মিনিট হয়ে গেছে। তো আমি আর এটাকে আর এক্সটেন্ড করতে চাই না, পরবর্তী পার্টে আবার গল্প বলবো, কারণ এগুলো অনেক বড়, মানে রঘু ডাকাতের অনেক 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 কাহিনী আছে। তো সেগুলো জানতে থাকলে তোমরা আরও ইন্টারেস্টিং হবে। মানে এরপরে প্রচুর রয়েছে, রামপ্রসাদের সাথে রয়েছেন, শ্রী সারদা মায়ের সাথে রঘু ডাকাতের কানেকশন, সেগুলো কি রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে। রঘু ডাকাতের ওই এজেড লুকটা যেটা দেখছো তোমরা, ওই মানে ভুরুটা পুরো পাকা, তো সেই সমস্ত বিষয় কি, এবং
রঘু ডাকাত সবথেকে বড় কথা রক্তবিদ ছিল। এই ইনফরমেশনটা যারা জানতে পেরেছো তারা তো আরও এন্টারটেনমেন্ট পাবে আর কি। রক্তবিদ ছিল রঘু ডাকাত। যাই হোক, সেগুলো আমরা পরবর্তীতে আসবো, সেই পার্টগুলো নিয়ে আমরা আসবো, সেগুলো নিয়ে আলোচনা করব। তবে এই যে মানে রঘু ডাকাত কীভাবে এই নৈহাটি থানার বড়বাবুর সঙ্গে কীভাবে দেখা করেছিল, ইট ইজ দ্য বিগেস্ট সিকোয়েন্স অফ বিগেস্ট সিকোয়েন্স আই থিঙ্ক। মানে এখানে ইন্টারভেল হলে বা এখানে একটা বিরাট বড় কিছু হলে মারাত্মক জমবে, কারণ এইখানে যে টাসেলটা রয়েছে না, এটা ভয়ঙ্কর। এটা পরবর্তী পার্টে আমরা আলোচনা করব, দেখবে কি মজা লাগে। এই পার্টে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম, লাইক রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কথা জানতে পারলাম, তার সাপোর্ট রঘু ডাকাতের কথা জানতে পারলাম, এবং সপ্তগ্রাম বন্দরে রঘু ডাকাতের ডাকাতি করার কথা জানতে পারলাম। এছাড়াও আরও প্রচুর গল্পকথা রয়েছে রঘু ডাকাতকে নিয়ে, এবং সেই গল্পকথাগুলো সাংঘাতিক, সেগুলো আরও ভয়ঙ্কর কিন্তু। কারণ সেখানে রঘু ডাকাতের কালীর মন্দির স্থাপিত করা, বা কার সাথে কার কীভাবে মিট, এবং রঘু ডাকাতের সাথে যে কতজন জড়িত রয়েছেন, আমি সত্যি যত ঘাঁটছি তত জানতে পারছি। পরবর্তীতে আরও পড়াশোনা করার চেষ্টা করছি রঘু ডাকাত সম্পর্কে, যাতে আরও বেশি করে ইনফরমেশন জেনারেট করতে পারি বা আনতে পারি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যা 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 জানতে পারবো আর কি যেখান থেকে, সেগুলো নিয়ে ভিডিও তৈরি করব। তোমাদের কেমন লাগছে এই পর্বগুলো জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন পর্ব নিয়ে দেখা হবে। বাই বাই।